সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা শুনছেন আমাদের মানব পাচার বিষয়ক গুরুত্বপূর্ণ কন্টেন্ট। আমরা এই পর্যায়ে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের দেশে এই মানব পাচারের কারণসমূহ কি। কারণসমূহ তো কম বেশি আপনারা সবাই জানেন, তারপরেও আমরা বলতে পারি। প্রথমত আমাদের দারিদ্র, দ্বিতীয়ত আমাদের অসচেতনতা, তৃতীয়ত আমাদের লোভ, চতুর্থত আমাদের কিছু প্রতারকদেরকে আমরা বিশ্বাস করি। হয়তো অল্প বয়সী নারীদেরকে তারা মেয়েদেরকে স্বীকার করে, সুন্দরী মেয়েদেরকে দেখে তাদেরকে বিবাহ করে নেয়, নিয়ে তারপরে তাদেরকে বিক্রি করে দেয়। এদের পেছনে একটা সংঘবদ্ধ চক্র আছে, দেশীয় এবং আন্তর্জাতিক একটি চক্র আছে, যেটাকে আমরা খুঁজে বহুবার পেয়েছি পত্রপত্রিকায়, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। কিন্তু এদেরকে দমন করার জন্য বা এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদের মনে হয়নি। এখানে যেন কোথাও আমরা দেখছি যে কিছু উদাসীনতা, কিছু আমার মনে হয় অবহেলাও আছে, যে কারণে এইটি প্রতি বছর বাড়ছে ছাড়া কমছে না। মানব পাচার প্রতি বছর বাড়ছে ভয়াবহ আকারে, এটা কমছে না। এই সংক্রান্ত কিন্তু 811টি মামলা আমরা খোঁজ নিয়ে পেয়েছি, এখনো আদালতে চলছে। তার মধ্যে 115টি হচ্ছে যৌন পাচার মামলা। এই যে নারীদেরকে বিভিন্ন ভাবে তাদের প্রলুব্ধ করে নিয়ে, চাকরির প্রলোভন দেখিয়ে অথবা বিয়ে করে নিয়ে, হ্যাঁ, তারা সেখানে নিয়ে তারা বিক্রি করে দেয়। অর্থাৎ আবার 227টি মামলা আছে শ্রম পাচার, জোরপূর্বক শ্রমের পাচার। হয়তো তাদেরকে বলেছে যে অমুক জায়গায় ভালো চাকরি আছে, আপনি এত টাকা বেতন পাবেন, 1 লাখ টাকা বেতন পাবেন, 5 লাখ টাকা আমাকে দিতে হবে। যাওয়ার সাথে সাথে ওখানে চাকরি পেয়ে যাবেন, আমার দুলা ভাই ওখানে আছে, বা আমার ছোট ভাই আছে, আমার মামা আছে, খালু আছে, এইসব বলে টলে তাদেরকে দিয়ে কথাবার্তা বলিয়ে ওগুলো একটা নাটক সাজিয়ে তারা এইভাবে মানুষদের তাদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে এইভাবে ব্ল্যাকমেইলিং করেছে। এই ধরনের জোরপূর্বক শ্রম যে মানে মামলা, তার 227টি মামলা কিন্তু এখনো চলছে। তারপরে 469টি মামলা আছে অনির্দিষ্ট ধরনের পাচার, মানে বিভিন্ন রকমের, যে কেউ কন্ট্যাক্ট করে এসেছে যে আমাকে অমুক দেশে পৌঁছে দেন, এই পর্যন্ত আপনার দায়িত্ব, তারপরে ওখান থেকে আমি যেতে পারবো। এই যে আবার কেউ কেউ বলছেন যে আমাকে অমুক জায়গায় একটা ভিসার নাম ব্যবস্থা করে দেন, মেডিকেল ভিসা, মিথ্যা কাগজপত্র জোগাড় করেছে তারা। তাদের জন্য, এর জন্য যে যারা পাচারের শিকার হচ্ছে তারাও কিন্তু দায়ী। শুধুমাত্র যারা পাচার করছে তারা দায়ী না, এর জন্য প্রশাসন দায়ী। আমাদের বিচারের যারা তদন্ত কর্মকর্তা আছেন, সেখানে অপর্যাপ্ত জনসংখ্যা আছে, জনবল আছে, বিচারকেরও ঘাটতি আছে, এবং এটি নিয়ে যারা কাজ করছেন সেই ফোর্স ডিপার্টমেন্ট গুলোর কিন্তু জনবলের অভাব রয়েছে বলে আমরা মনে করি। তার সাথে সবচেয়ে বড় অভাবটি রয়েছে সদিচ্ছা, সততা, নিষ্ঠার। এখানেও কিন্তু তারা দালাল শ্রেণীকে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে, কিছু অনৈতিক আর্থিক সুযোগ সুবিধার বিনিময়ে। আমরা বলতে চাই, আমাদের দেশের কোনো লোক আমরা কখনোই সরকারের বোঝা নই। আমাদের সঠিকভাবে যদি ব্যবহার করা যায়, আমাদের যে সম্পদ আছে, আমাদের যে জমি আছে, আমাদের যে প্রশিক্ষণের যে সুব্যবস্থাগুলো সরকার সৃষ্টি করেছে যুব উন্নয়নের মাধ্যমে, এদেরকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায়। এই যে নার্সারি সেকশনে দেখেন, আমাদের যে প্রতি বছর প্রচুর গাছপালা আমাদেরকে নিধন করা হয়, সেই তুলনায় কিন্তু গাছ লাগানো হয় কম। সেখানে যদি নার্সারি আপনারা দেখেন, একটা ভালো মানে চারা তৈরি করতে গেলে, চারা কিনতে গেলে হয়তো 50 টাকা 100 টাকা নিচে আপনি একটা চারা কিনতে পাবেন না। অথচ ওই চারাটি যারা তৈরি করে মাত্র 3 মাস 6 মাস পরিশ্রম করে, তারা কিন্তু দেখা যাচ্ছে অন্তত অনলি 5 টাকা বা 3 টাকা খরচ করেই কিন্তু চারাটা তৈরি করে। তাহলে দেখা যাচ্ছে আপনি একটা জিনিস হিসাব করেন, যে আপনি একটু শ্রম দিলেন, 3 টাকা বা 5 টাকার আপনি মাটি, চারা, সেই বীজ দিয়ে আপনি তৈরি করলেন। 3 মাস বা 4 মাস পরে সেই চারাটি বিক্রি করছেন আপনি 50 টাকায়। 5 টাকার জিনিস যদি 4 মাস পরে বা 5 মাস পরে 50 টাকায় বিক্রি করা যায়, তাহলে 5 টাকার হিসাব করেন, 5 লক্ষ টাকার কত কত গুণ হচ্ছে। 5 লক্ষ টাকায় আপনি 50 লক্ষ টাকার সম্পদ বিক্রি করতে পারছেন। 5 লক্ষ টাকার যদি আপনি ইনভেস্ট করেন, সেখানে 50 লক্ষ টাকা বিক্রি করছেন মাত্র 4 মাস, 5 মাস, 6 মাসে। যা বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো অর্থকরী প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কেউ আপনাকে এত লাভ দিতে পারবে না যা এই বাংলার মাটি দিতে পারবে। সেই সোনার চেয়ে দামি সেই খাঁটি মাটির দেশে আমরা, এখানে যে মাটি আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের কেনা, 2.5 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে কেনা, এবং অসংখ্য মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে কেনা, সেই মাটিকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারছি না। আমাদের জনসম্পদকে আমরা
কি বলা যায়, জনবোঝা বা আমাদের যা অভিশাপ মনে করছি। এটা আমাদের চরম দুর্ভাগ্য এবং আমাদের, আমি মনে করি, বুঝের অভাব রয়েছে। আমাদের প্রশাসন, আমাদের সরকার, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা এর জন্য অনেকটাই দায়ী। আমাদের রাজনীতিবিদরা এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামান না। একজন শ্রমিক, সে যে যে ধরনের শ্রমিক হোক না কেন, তার শ্রম ঘন্টার একটা মূল্য আছে। বিদেশে কি বিক্রি হয়? শ্রম ঘন্টা বিক্রি হয়। আমাদের মতো এরকম মাসিক বেতনের চাঁদের এখানে চাকরি খুবই কম। আপনি কত ঘন্টা শ্রম দিয়েছেন সেই ঘন্টা অনুযায়ী আপনি আপনার শ্রমিকের মূল্য আপনি নিয়ে নেন, শ্রম ঘন্টার মূল্য। সেই শ্রম ঘন্টা যদি আমাদের দেশের শ্রমিকরা কলকারখানায় শুধু না, আমাদের খেতে খামারে, আমাদের কৃষি উৎপাদনে, আমাদের বিভিন্ন রকমের ফার্মে যদি তারা ব্যয় করতে পারে, তাদের জন্য সেই সিস্টেমটা যদি চালু করতে পারি, সেরকম সফটওয়্যার করে আমাদের এনজিওর মাধ্যমে যারা সরকারি সংস্থা আছে তাদের সমন্বয় যদি করতে পারি, যে তুমি প্রতি সপ্তাহে যে কয় ঘন্টা শ্রম দেবে তার জন্য ন্যূনতম একটা শ্রমের মূল্য নির্ধারণ করেন আপনারা। কোন সরকার কেন এই মূল্যটা নির্ধারণ করছে না? কোথায় বাধা? আপনি যদি একটা শ্রমিককে, একটা দিনমজুর নির্মাণ শ্রমিককে ডেলি 500 টাকা বেতন দেন, আপনি 8 ঘন্টার জন্য 500 টাকা দিচ্ছেন, তাহলে কত পড়ছে? ধরেন প্রতি ঘন্টায় আপনার 80 টাকা করে। 80 টাকা না, আপনি সর্বনিম্ন ন্যূনতম 50 টাকা করেও যদি আপনি ধার্য করে দেন, যে যেই আমাদের এই ক্ষেত্রে যেখানে এসে শ্রম দেবে তার সর্বনিম্ন ন্যূনতম 50 টাকা করে তার শ্রমের মজুরি প্রতি ঘন্টার জন্য দেওয়া হবে, তা আপনারা আসুন এখানে শ্রম দিন। আমাদের এই ফার্ম গুলো আছে, এই খামার গুলো আছে, কৃষি ক্ষেত্র আছে, যে কোনো পেশার মানুষ, যে কোনো, সে শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সেখানে শ্রম দিয়ে কিন্তু তার ওই কার্ডটা সে ব্যবহার করতে পারবে, কত ঘন্টা সে শ্রম দিয়েছে, এবং ওইটা কার্ডটা সে ক্যাশ করতে পারবে, সেই শ্রমের টাকা যে কোনো বুথ থেকে সে তুলতে পারবে যেখানে তার অ্যাকাউন্ট আছে। এই সিস্টেমগুলো যদি ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু আমাদের দেশের এই মানুষদেরকে বিদেশে যেতে হয় না, এই শ্রমিকদের জোরপূর্বক পাচারের শিকার হতে হয় না, ভিটা মাটি বিক্রি করে এই দালালদের খপ্পরে পড়ে বিদেশে যেতে গিয়ে জীবন হারাতে হয়, নির্যাতন শিকার হতে হয়। শেষে এমন একটা পর্যায়ে সেখানে তাদের কি করা হয়? অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়, চরমভাবে নির্যাতন করা হয়, সারা শরীরকে ক্ষতবিক্ষত করা হয়, এবং সেই ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর দেখানো হয় ভিডিও কলে, এবং সেটা দেখে বাবা মা কেঁদে বুক ভাসায় এবং হাতে পায়ে ধরে আত্মীয় স্বজনের কাছে টাকা জোগাড় করে সেই কি বলে যে অপহরণকারীদেরকে সেই টাকা পাঠায়, এবং অনেকে তার সেই টাকা পেয়েও তাদের ফেরত দেয় না, তাদেরকে মেরে ফেলানো হয়। কেন এই দুর্দশার শিকার আমাদের? কেন কতকাল আমরা এর মধ্যে থাকবো, এই গণ্ডির মধ্যে? এই দুর্দশার চক্র কি ভাঙা যায় না? কেন আমরা ভাঙতে পারছি না? আমাদের সদিচ্ছার অভাব, আমাদের সিস্টেম, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। সেই জায়গাগুলোকে আমাদের ডেভেলপ করতে হবে, সেই জায়গাগুলো নিয়ে চিন্তা করতে হবে। আমাদের টকশো গুলোতে কত জ্ঞানী গুণী লোকরা বসেন, কিন্তু আমাদের এই মানব সম্পদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, সঠিক ব্যবহারের নিয়ে তারা কথা বলতে চান না। তারা কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, কিভাবে কাকে সরিয়ে কে লুটপাট করবে, কে দুর্নীতি করবে, কে কার বদনাম করবে, কে তার দুর্নাম করবে, এইগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। কিন্তু আমাদের দেশকে নিয়ে, জাতিকে নিয়ে ভাবার কারো যেন চিন্তা নেই। হ্যাঁ, আমরা কোনো দলের নিন্দা করছি না, কিন্তু আপনাদের সবার কাছে, রাজনীতিবিদদের কাছে আমাদের একটাই অনুরোধ, দেশকে ভালোবাসুন, এই মাটিকে ভালোবাসুন, এই মানুষকে ভালোবাসুন। এই মানুষের এই পরিশ্রমের বিনিময়ে কিন্তু আজকে আপনার আমার এই অবস্থান। প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু আমরা ঋণী। যে রাস্তা দিয়ে হাঁটছেন, যে স্কুলে লেখাপড়া করছেন, যে কলেজে লেখাপড়া করছেন, যে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, প্রতিটা মানুষ কিন্তু এর পেছনে তাদের অবদান দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। তাদেরকে অবহেলা করবেন না, তাদের অধিকার নিয়ে চিন্তা করুন। এই যে যারা পাচারের শিকার হচ্ছে তারা এই দেশের মানুষ। একটা বাঙালি যখন সেখানে যে নির্যাতিত হচ্ছে, বাঙালি যখন সেখানে প্রশিক্ষণহীন ভাবে গিয়ে সেখানে কোনো লজ্জার শিকার হচ্ছে, বাংলাদেশের বদনাম আসছে তাতে। বাংলাদেশকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছে। কেন একটা অপ্রশিক্ষিত, আনপড়া এবং মানে আনস্কিল্ড একজন লোককে আমরা বিদেশে পাঠাবো? আমরা প্রশিক্ষণ দিতে পারি না? আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে না? সব ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন আমরা তাদেরকে সেই যথোপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সরকারি নিয়ন্ত্রণে সেফটি ভাবে, সুন্দরভাবে যদি আমরা তাদেরকে বিদেশে পাঠাই, এবং সেই টাকাটি যদি সরকারি অ্যাকাউন্টে জমা হয়, সেখান থেকে তার পিতামাতা কত অংশ নিতে পারবে, কতটা তার জমা থাকবে, তাহলে কিন্তু সরকারের রেমিটেন্স কিন্তু আরো বাড়তো সরকারের। আমাদের এই যে 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 মাসিক যে রেমিটেন্স গুলো আসে, এগুলো হুন্ডি পথে আসতো না। এগুলো ওই সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশে আনা সম্ভব, এবং এই মানব পাচার রোধ করা সম্ভব, মানুষের দুর্ভোগ কমানো সম্ভব। কিন্তু সেদিকে আমরা খেয়াল করছি না। আমরা সবসময় চিন্তা করি যে আমরা কিভাবে এই এজেন্সিগুলোর হাতে তাদেরকে তুলে দেব, যে তুলে দিয়ে আবার আমরা তাদেরকে বলি যে মানবাধিকারের বলে হাহাকার করি।
আমরা চুরির রাস্তা খোলা রাখছি, আবার চোরকে ধরার জন্য বলছি চোর ধরো চোর ধরো। এটা আমাদের জন্য একটা, আমার মনে করি, প্রহসন, এবং জাতি এই প্রহসন দেখতে চায় না। আপনারা অবশ্যই এ ব্যাপারে সচেতন হবেন, সোচ্চার হবেন, কথা বলবেন, এবং আমরা যে কন্টেন্ট গুলো এখানে আরো তথ্য দিচ্ছি সেই কন্টেন্ট গুলো দেখুন, নিশ্চয়ই আপনারা সচেতন হতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।